লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মেঘ, বাপি, গান ছেড়ে উঠে পড়লি? তুমি কখন এলে? আমি দেখতে পাইনি। কিছুক্ষণ। মনটা খুব খারাপ হয়ে আছে না রে? কই না তো। আমি তো তোর বাবা, আমি সব বুঝতে পারি। আর মন খারাপ থাকারই তো কথা। তবে কি জানিস, দিদি ভাইয়ের কথায় বিশেষ কিছু মনে করিস না। ছোট থেকে অসুখে ভুগে ভুগে ওর। বাপি, একটা কথা বলবে? কি কথা মা? শুধুমাত্র দিদি ভাইকে বাঁচানোর জন্যই তোমরা আমাকে এই পৃথিবীতে এনেছিলে, তাই না? আমাকে এই পৃথিবীর আলো দেখানোর তোমাদের কোনো প্ল্যানিং ছিল না, তাই তো? শোন মা, কিন্তু এতগুলো বছর তোমাদের কোলে পিঠে মানুষ হলাম, এত বড় হলাম, এখনো কি তোমাদের এটাই মনে হয় যে শুধুমাত্র দিদিকে বাঁচানোর জন্যই আমাকে এই পৃথিবীতে দরকার? এছাড়া আমার বেঁচে থাকার কোনো দরকার নেই? বলো না বাপি, আমার খুব জানতে ইচ্ছে করে। তোর বাপির কোনো আচরণে কোনোদিন তোর কথা মনে হয়েছে? বাপি, মা আমাকে ভালোবাসে না, আমি ঠিক বুঝতে পারি। এরকম কথা বলতে নেই মা। মা তার সন্তানকে ভালোবাসে না এটা হতে পারে? আসলে তোর মা তো দিদি ভাইয়ের হেলথ নিয়ে তো চিন্তায় থাকে সারাক্ষণ। আর ওর তো শরীর খারাপের কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন অসুস্থ হয়ে পড়ে। আমাকেও তো যখন তখন হসপিটালে যেতে হয়, বলো। তোমার মনে আছে আমার যখন মাধ্যমিক পরীক্ষা চলছিল, আমি শুধুমাত্র হসপিটালে যাব বলে অঙ্ক পরীক্ষাটা দিতে পারলাম না। আমার এই রক্ত দেওয়ার কথাটা কেউ জানে না, কাউকে বলা হয় না। সেই জন্য ম্যামরা বাড়ি পর্যন্ত চলে এসেছিলেন কেন আমি পরীক্ষা মিস করেছিলাম জানতে। হ্যাঁ, খুব স্বাভাবিক, কারণ তোর মতো একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাকে এতদিন স্কুল কামাই করতে হয়েছিল। আমি ঠিক 1 বছর পর পরীক্ষা দিয়েছিলাম, তখনও জানতাম না যে পরীক্ষা দিতে পারবো কি পারবো না। একটা কথা বলি মা, এর জন্য না ভেতরে ভেতরে আমার অপরাধ বোধ কাজ করে। কিন্তু বাবা জানো তো, আমার না তার জন্য কোনো আক্ষেপ নেই। আমার শুধু খারাপ লাগে আমাকে দিদি ভাই এত ভুল বোঝে, মাও খুব রেগে থাকে আমার ওপর। মাকে ভুল বুঝিস না রে। আমি তো ভুল বুঝতে চাই না বাবা, আর মাকে খুব ভালোবাসি। দিদি ভাইকে নিয়ে আমি কত অহংকার করি জানো, তাও দিদি ভাই আমাকে সবসময় ভুল বোঝে। কাঁদিস না মা, কাঁদলে আমার বড্ড কষ্ট হয়। মেঘ, এখনো ইনিয়ে বিনিয়ে বাপির কাছে দিদি নামে বলে যাচ্ছিস? সৌরনীল স্যার, স্যার, সৌরনীল স্যার। হ্যাঁ বলুন স্যার, এবার তো লাইব্রেরি বন্ধ হয়ে যাবে, 6টা বেজে গেছে। সে কি 6টা বেজে গেল? ভেরি সরি, আমার জন্য দেরি হলো তো। না না স্যার, ঠিক আছে। আচ্ছা, আমি এই বইগুলো ইস্যু করে নিচ্ছি। হ্যাঁ স্যার, আসুন।
স্যার। স্যার, আর কদিনের মধ্যে আমাদের লাইব্রেরির সব বই পড়া শেষ হয়ে যাবে দেখছি। না না, তাই কখনো হয়? কত সাবজেক্ট, আমি তো অনেক কিছু জানি না। স্যার এত বই পড়েন, মনে রাখেন কি করে? বারে স্যার, ইউনিভার্সিটিতে পড়ান না, সব মনে রাখতে হয় স্যারকে, তাই না স্যার? থ্যাংক ইউ। আচ্ছা, এই বইটা আমি রিনিউ করছি, খুব কাজে লাগছে। ওকে স্যার, দিন। মাঝে আর একটা মাত্র দিন। কিসের বাপি? বারে তোর ইউনিভার্সিটি ও হ্যাঁ, 2 বছর কাটিয়ে দিতে পারলেই। এটা কি বই রে? এটা এটা ওই গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের সময় মঞ্জিত মায়ের মামা দিয়েছিলেন। বলেছিলেন এই বইটা সারা জীবন নিজের কাছে রেখে দিতে, খুব কাজে লাগবে। নতুন ক্লাস শুরু হবে, তাই এই বইটা একটু দেখছিলাম। থ্যাংক ইউ। অনেক বেলা হয়ে গেল গো। মেয়েটার মধ্যে একটা চাপা দুঃখ আছে তো, যখন সকাল সন্ধ্যে রিয়াজ করে, চারিদিকে সুর ছড়িয়ে পড়ে, তখন মনে হয় ও শুধু গান গাইছে না, গানের সুরের মধ্যে দিয়ে ওর ভেতরের দুঃখটাকে মুক্তি দিচ্ছে। সবসময় দুঃখ দুঃখ কেন করো বলো তো? ও তো নিজের দিদিকে বাঁচিয়ে রেখেছে, এতে দুঃখ পাবার কি আছে? ওর রক্তে ওর দিদি বেঁচে উঠছে, কিন্তু ও যে ধীরে ধীরে মরে যাচ্ছে, এটা মনে হয় না তোমার একবারও? কি? ওর শরীরের জোর কমে যাচ্ছে, ওর ইচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। তোমার মনে আছে মাধ্যমিক পরীক্ষার সময়, অঙ্ক পরীক্ষার দিন, হঠাৎ করে ময়ূরীর ইমার্জেন্সি হলো, ওকে ছুটতে হলো রক্ত দিতে, দিদিকে বাঁচানোর জন্য ছুটলো, পরীক্ষাটাই দিতে পারলো না, পুরো 1 বছর নষ্ট হলো। অথচ এরকম একটা ব্রিলিয়েন্ট মেয়ে। তা কি করা উচিত ছিল? দিদিটা রক্তের অভাবে হাঁপসে চোখের সামনে একটু একটু করে মরে যেত, আর মেঘ সেটা দেখতে দেখতে পরীক্ষা দিত। সেটাই ঠিক ছিল না? সেই জন্যই তো বারবার স্যাক্রিফাইস করে, বারবার, যখন তখন। ময়ূরীকে বাঁচানোর জন্যই তো মেঘের জন্ম হয়েছে। মধুমিতা, কি গো হলো? একটু তাড়াতাড়ি করো না, ভাল লাগে না।
শোনো, আজ আমি কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি তোমাকে, এইভাবে তোমার জন্য দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক না? মিনি, গিনি, লাল, তাড়াতাড়ি আয়। দাদা বসো। মর্নিং। আরে গুড মর্নিং, গুড মর্নিং। থ্যাংক ইউ। এটা কি হলো? আমি তো ওদেরকে প্রত্যেকদিন বলেছি যে এই চেয়ারটা আমার, আর তোদের রোজ এখানে এখানে এসেই বসতে হবে। তোদের কি হয়েছে? এই চেয়ারটা এমন স্পেশাল কি আছে যে তোকেই বসতে হবে? হ্যাঁ সত্যি তোরা ছোটদা ভাই, আগে তো ও আর আমি চেঞ্জ করে করে চেয়ারটাই বসতাম, এখন তোর মনে হলো তোকে এই চেয়ারটাতেই বসতে হবে? হ্যাঁ আমাকে এই চেয়ারটাতেই বসতে হবে। সারাদিন শুধু ঝগড়া তোদের। আর তুই কি করছিস? আমি ঝগড়া করছি। এই 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 থাম তো, তোরা তোরা ভুলে যাস না ও তোদের দাদা। আরে বাবা, ভাই বোন একটু ঝগড়া করবে না, না কখনো জমে। ওমা, আমরা যখন ছোট ছিলাম তুমি বলো কিরকম ঝগড়া করতাম। বাবা মনে নেই আমার? তোদের ভাই বোনেদের ঝগড়া তো থামতেই চাইতো না। তুমি আরেকটু আস্তে আস্তে খাও, ও এটা অশান্তি হয়েছে। বললাম তো তুমি চলে যাও না, আমি আমার মতো যাব। লেগেছে 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 আগুন, জ্বলে পুড়ে যাক, জ্বলে পুড়ে যাক, জ্বলে পুড়ে যাক। এই তুমি থামো তো, সাত সকালে চেঁচিও না ষাঁড়ের মতো। দাদা, ইহাকে গান বলে। আমি সাত সকালে উঠে গান গাইছি। গান গাইলে মন ভালো থাকে, যে গাইছে তারও ভালো থাকে, যে শুনছে তারও ভালো থাকে। সুতরাং এটি হলো একটি অবশ্য করণীয় সামাজিক কর্তব্য, এবং যেন তেন প্রকারেণ আমি এই সামাজিক কর্তব্য হইতে বিরত হইব না। তোমার সময়ের কোনো জ্ঞান আছে? সকালবেলা উঠে গান গাইছে, আবল তাবল বকছে, আর ওই তো আরেকজন আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে যতটা সম্ভব আস্তে আস্তে ব্রেকফাস্ট করছে। বেশ করেছি। কি বললে? বললাম বেশ করেছি। দাদা দেরি আছে তো, আপনি বরং তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছেন। আর বলিস না, এটাকে বলে বাতিক। সারাক্ষণ এটা করছে, এমন সারাক্ষণ তাড়া তাড়া তাড়া। আজকাল অ্যানেস্থেশিয়া দিয়েও ওয়েট করবে না, জানিস তো? অ্যানেস্থেশিয়া দেবার সঙ্গে সঙ্গে কই 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 কেন কেন অজ্ঞান হচ্ছে না, কেন পেশেন্ট অজ্ঞান হচ্ছে না। উফ, তাড়া তাড়া আর তাড়া। সে কি দাদা, তুমি আজকাল এরকম করছো? তুমি কিন্তু আবার বেসিক নলেজ নিয়ে প্রশ্ন করছো। তুমি যা করো আমি তাই বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে পল্টু, তুই কিন্তু আজকাল না বড্ড বেশি ব্যস্তবাগীশ হয়ে পড়েছিস। কথাটা সত্যি, তুই সব ব্যাপারে বড্ড তাড়াহুড়ো করিস। আরে বাবা, বড় বৌমাকে একটু শান্তি মনে খেতে দে। তাহলে খাক, বসে বসে খাক, ডাক্তারি করতে হবে না। পেশেন্টরা বসে থাকুক আর উনি বসে বসে খান। শোনো, খবরদার বলছি, আমাকে খাবার নিয়ে খোঁটা দেবে না। বেশ করুন, অত আস্তে আস্তে খেলে রোজ খাবার খোটা দেবো। দাদা দাদা দাদা, আপনি কিন্তু আজকে সত্যি খুব রেগে গেছেন। হ্যাঁ, তো রেগে যাচ্ছ কেন দাদা? শোনো, সকালবেলা আমরা ফুলের মতো ফুরফুরে রাখবে মনটাকে। এই সে যদি দাদাকে এক কাপ চা করে দাও। হ্যাঁ নিশ্চয়। এই না না, আমি চা খাবো না। তাহলে চাটা আনো, আমাকে দিতে। মানে হাসছো? তোমার কোনো সময় ঠিক আছে? প্রতিদিন পেশেন্টরা তোমার জন্য বসে থাকে। আর তোমার জন্য? তোমার জন্য তো সারা হাসপাতাল থরহরি কম্প। তোমার হাসপাতালের গাছপালা, চেয়ার টেবিল, তোমার চেম্বার, তোমার রিসেপশন, সব সকলে। তুমি প্রথম হাসপাতালে পা রাখবে, তারপরে ধীরে ধীরে হসপিটাল প্রাণ ফিরে পাবে। এইটাই করে, জানিস তো? প্রত্যেকটা দিন এইটাই করে। সময়ের অনেক আগে আগে পৌঁছে যাবে, আর তারপর সবার মাথার উপরে ছড়ি ঘোরাতে শুরু করবে। এ কেন আসেনি, ও কেন আসেনি, এটা কেন হয়নি, ওটা কেন হয়নি। ওরে বাপ রে বাপ! আচ্ছা, প্রত্যেকটা লোক কি 24 ঘন্টা ডিউটি করতে আসে হাসপাতালে? মা, দেখেছো তো তোমার ছেলেকে? স্বার্থপর, একা একা বসে ব্রেকফাস্টটা করে নিল। আরে বাবা, যাবো তো দুজনে একসাথেই, একটু ওয়েট তো করতে পারে। না, আমি কখনো আমার কাজ ফেলে রাখতে চাই না। আচ্ছা যেটুকুনি, দাদা ভাই কিন্তু বাড়িতে আছে। কি হয়েছে? দাদা ভাইকে আমি ভয় পাই? হ্যাঁ, তোমার দাদা ভাই কি হাতে আমার মাথা কাটবে? না না, ওইখানে কিন্তু বিশেষ সুবিধা করতে পারবে না। ওইখানে বাবু একেবারে সিধে হয়ে যায়, একবার তাকাবে, বাস বাবু একদম চুপ।
এই যত হম্বি তম্বি সব আমার উপর। উল্টু বড় বৌমাকে একটু ভালো করে খেতে দে না, সারাদিনের জন্য বেরোচ্ছে, কখন ফিরবে তার তো কোনো ঠিক নেই। না মা, ওইসব নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, একজনকে তো থামতে হবে তার। আমি তো চুপ করেই আছি, তা আরেকজন তো বলেই যাচ্ছেন তখন থেকে। দাদা, তুমি যে আমায় বললে যে আমি নাকি সময় মতন যাই না, হ্যাঁ দাদা রিল্যাক্স থাকো, একবারে কুল, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। অবশ্য তোমরা হলে সার্জেন, তোমাদের আগে যেতে হয়, অনেক কাজ থাকে, পেশেন্টদের রেডি করা, ওটি করা। কিন্তু আমি জেনারেল ফিজিশিয়ান, আমি হলাম গিয়ে সর্বঘটের কাঠালি কলা। আমি অত আগে যাবো কেন? আমি যাবো রিল্যাক্স ভাবে, পরে যাবো, দরকার হলে পেশেন্টরা আমার জন্য একটু অপেক্ষা করবে। হ্যাঁ, কিন্তু পরে গিয়ে আমি যে ট্রিটমেন্টটা করব তাতে সবাই একেবারে দিল খুশ হয়ে বাড়ি, সেটা তো বললে না? হ্যাঁ, দিল খুশ হয়ে যাবে, এত হামবাড়া করো না তো। মা আমি আসছি। আরে দিদিভাই দিদিভাই, আমায় দাও আমায় দাও, আমি রেখে দিচ্ছি। নীল কই? হ্যাঁ, তাকে দেখছি না তো, মানে নীলও তো বেরোবে। ওই তো, গুড মর্নিং গুড মর্নিং। এই নীল, দাঁড়ানোর ভালো কথা, আজ সন্ধ্যাবেলা তুমি তোমার বুলু জেঠুর ছেলের রিসেপশনে যাচ্ছ তো? দেখছি মানে কি, এত করে বাড়ি এসে বলে গেল। আমরা কিন্তু যাচ্ছি। ইয়েস, আলবাত যাবি, অবশ্যই যাবি। নেমন্তন্ন করলে তো যাবি, আর নেমন্তন্ন না করলে বেশি করে যাবি। বাবা কি হচ্ছে বলো তো? কি রে? আচ্ছা, বুলু জেঠুর মেয়ে রিম্পি কিন্তু আমাদের ক্লাসমেট, হ্যাঁ সেটা ভুলে গেলে চলবে না। না না, কি বলা যায়, সে তো অবশ্যই। আচ্ছা, আমি কিন্তু রেডি। এই যে এখন কিন্তু কিচ্ছু হচ্ছে না, এরপর বকর 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 করেই চলবে। শোন, আমি গেলাম, একদম তৈরি থাকবি, আমি তাড়াতাড়ি হসপিটাল থেকে ফিরবো, তো সবাই মিলে যাবো, হই করে আসবো, বুঝলি? ঠিক আছে। বড় বৌমা, হ্যাঁ মা, তুমি যাই বলো আর তাই বলো, কতদিন আর অন্যের ছেলে মেয়ের বিয়েতে খেয়ে খেয়ে বেড়াবে বলো তো? ঘরেও তো বিবাহযোগ্য ছেলে আছে। বাপে হ্যাঁ, দাও দাও, আমাকে দাও। তুই পারবি না, ভারী আছে। ঠিক আছে, তুমি বাজার থেকে এত দূর আসলে আমি রান্নাঘর পর্যন্ত রাখতে পারবো না। তোমার বাপি তোমাকে নিয়ে এমন বাড়াবাড়ি করেন না, সেই জন্যই দিদিভাই রেগে যায়। নাও। তো দিদিভাই ফিরেছেন না ফেরেননি এখনো? তার উৎসব শেষ হয়নি? ফোন করেছি, আসছে তো সময় লাগে মানুষের। এইভাবে বায়না করলি আর রাতে থাকতে দিও না কোথাও। একটু থামবে তুমি? এক কথা বলেই চলেছ। শোনো, রাতে বুলুদার ছেলের রিসেপশন রয়েছে, অনেকবার করে যেতে বলেছে। তোমার বড় মেয়েকে বলে দিও। ঠিক আছে, বল। ওই তো এসে গেছে। দেখি দেখি দেখি, হোমা কিমা এসে গেছিস? হ্যাঁ, শরীর ঠিক আছে বাবা? একদম ঠিক আছে, খুব এনজয় করেছি কাল। তোমার চোখে মুখে তো কালশিটে পড়ে গেছে। রাত জেগেছো? ও মা, রাতে বন্ধু বান্ধবের সঙ্গে থেকেছে, হই হই করবে না? এটা কি আর বাড়ি? রাত 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়বে? চমৎকার। সময় মতো খাওয়া, সময় মতো ঘুম, ওটা ওর জন্য খুব দরকার। মা হিসেবে এটা তোমার মনে রাখা দরকার। আচ্ছা, একটা দিনই তো, আজ রাত থেকে আবার সব নিয়ম মাফিক চলবে? যা মা, যা ঘরে যা, গিয়ে চান টান কর, ফ্রেশ হয়ে নে। আজকে তো রাতে আবার বুলু জেঠুর ছেলের রিসেপশন আছে, যেতে হবে না? সাজুগুজু করতে হবে না? ওমা, বিয়ে বাড়ি, কি মজা, আমি তো ভুলেই গেছিলাম। হ্যাঁ, উৎসব পেলে আর তো তোমার কিছু দরকার লাগে না, কিন্তু জীবনটা শুধু উৎসব নয়, এটা মনে রেখো। আমি বাড়ি এলাম আর তুমি শুরু হয়ে গেলে। না, আমি বাড়ি এলাম মানে শুরু করলে এটা নয়, এটা তোমার বোঝার দরকার আছে। জ্ঞানগম্যি তো কিছুই কাজ করছে না। হ্যাঁ সত্যি তো। নীলবাবু, কি ব্যাপার বলো তো, কি বলছে? চেষ্টা করবো যাওয়ার, না পারলে বুঝবে যে আটকে গেছি। না না, যাওয়ার কথা তো আমাদের হয়েই গেছে। এখন যে কথাটা হচ্ছে সেটা হলো তোমার বিয়ে। ঠিক ধরেছো তোর কাকিমা। কে এবার উত্তর দে, কে? একটা সিরিয়াস আলোচনা হচ্ছে আর তুমি রাম ছাগলের মতো হাসছো।
রামছাগল? দাদা তুমি আমাকে রামছাগল বলে দিলে? এতগুলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদের সামনে রামছাগল? দাদা তোমার কি কাণ্ডজ্ঞান বলে কিচ্ছু নেই? তো রাম ছাগলের মতো হাসবে, রাম ছাগল বলবো না তো কি বলবো? আরে দূর বাবা, ও পল্টু বাবলু তোরা একটু চুপ কর না, আমাকে কাজের কথাটা বলতে দে না। দাদু ভাই, আমার যে এখন নাত বউয়ের মুখ দেখতে ইচ্ছে করছে। দেখ আমি কদিন আছি কদিন নেই। কি রে? বুঝেছি, আবার গরু রচনা শুরু করলে তো? সোজা কথায় বলে দাও, বিয়ে করবে কি করবে না? হ্যাঁ হ্যাঁ মা, আজকাল তো ছেলেমেয়েরা সব নিজেরাই পছন্দ করে, আর আমাদেরই যদি পছন্দ করে এনে দিতে হয় তো সে কথাটা বললেই হয়। ওই তো বুলুদার ছেলে, ও তো নিজেই পছন্দ। কি তোমার সেরকম কেউ আছে নাকি? ঠিক আছে, কফিটা খাও। আমি এখন এসব নিয়ে ভাবছি না। আর কবে ভাববে? মেঘে মেঘে বেলা তো কম হলো না। হ্যাঁ, আর সবকিছুরই তো একটা প্ল্যানিং থাকতে হবে নাকি? ইস, বাড়িতে একটা বিয়ে হবে, কত লোকজন, আনন্দ, হইচই, নতুন বউ। মানে বলছিলাম আর সত্যি কবে থেকে ভাবছি বাড়িতে একটা নতুন বউ আসবে, তাকে বৌদি ভাই বলে ডাকবো। তাকে একবারে জ্বালিয়ে উদ্ভ্রান্ত করব। এই তোদের জন্য না দাদা ভাই বিয়ে করছে না এখনো পর্যন্ত। এই তুই একদম বাজে কথা বলবি না কিন্তু, হ্যাঁ? আবার কি, তুই সবচেয়ে বেশি জ্বালাবি। সত্যি কথা, বাড়িতে একটা নতুন বউ আসবে, বৌদি ভাই এলে ঘরটা একদম ভর্তি হয়ে যাবে, কত মজা হবে।